এক জমানার কথা। একটা খুব বড় এবং সুন্দর কুরাইশি রাজ্য ছিল। সেখানকার রাজা রায়ন কুরাইশি খুব ধনী এবং শক্তিশালী রাজা ছিল। তার কাছে অনেকগুলো প্রাসাদ ছিল, অনেকগুলো জমি ছিল, এবং পুরো রাজ্যে তার হুকুম চলত। লোকেরা তাকে ভয় করত, কারণ সে খুব কঠিন মেজাজের ছিল। যখন সে কিছু বলতো তখন সবাই তার কথা মানত, কেউ তার সামনে মুখ খুলত না। রায়নের কোনো পরিবার ছিল না, না মা, না বাবা, না কোনো ভাই বোন। সে একদম একা ছিল। শুধু তার প্রাসাদে কাজ করা চাকর বাকরেরা ছিল, যাদের সে নিজের পরিবার মনে করত। কিন্তু তবুও তার হৃদয়ে কোথাও একটা শূন্যতা ছিল, যা কখনো ভরত না। এক সন্ধ্যার কথা, সূর্য ডুবতে চলেছে। রায়ন তার প্রাসাদের বড় ছাদে দাঁড়িয়েছিল। সে চুপচাপ নিচে বাগানের দিকে তাকিয়েছিল। তখন তার নজর বাগানের এক কোণে গেল। সেখানে একটা বড় নিম গাছের নিচে একটা মেয়ে বসেছিল। তার চুল খোলা ছিল, সে কোনো বই পড়ছিল। সূর্যের হালকা আলো তার মুখে পড়ছিল। তার কাপড় খুব সাধারণ ছিল, কিন্তু সে খুব সুন্দর লাগছিল। রায়ন কিছুক্ষণ তাকে দেখতে থাকল। তার মুখে হালকা হাসি এলো। তারপর সে একটা চাকরকে ডাকল। চাকরের নাম ছিল কারামদিন। কারামদিন প্রাসাদের দারোয়ান ছিল। রায়ন জিজ্ঞাসা করল যে নিচে বাগানে যে মেয়েটা বসে আছে সে কে। সে আজ পর্যন্ত সেই মেয়েকে প্রাসাদে দেখেনি। কারামদিন বলল যে সে এহসানের মেয়ে। এহসান রায়নের ঘোড়াগুলোর দেখাশোনা করত। মেয়েটার নাম অভির। সে তার বাবার সাথে চাকরদের ঘরে থাকত। সে তার গ্রাম থেকে এসেছে এবং কোনো কাজ খুঁজছে। করমদিন বলল যে অভির খুব ভালো মেয়ে, সে খুব সম্মানীয় এবং মাঝে মাঝে সবার জন্য খাবারও রাঁধে। রায়নের মনে সেই মেয়েকে দেখার ইচ্ছা জাগল। সে করমদিনকে বলল যে সেই মেয়েকে তার ঘরে পাঠাও। করমদিন বলল যে যেমন হুজুর বলেন। রায়ন তার ঘরে গিয়ে অপেক্ষা করতে লাগল। ঘরটা খুব বড় এবং রাজকীয় ছিল। দেয়ালে সুন্দর কাপড় ঝুলছে, মেঝেতে নরম গালিচা বিছানো, ঘরে হালকা সুগন্ধ ছড়ানো। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। রায়ন বলল যে ভিতরে এসো। কিন্তু ভিতরে সেই মেয়ে আসেনি, বরং করমদিন এলো। সে ভয় পাওয়া লাগছিল। রায়ন রাগ করে জিজ্ঞাসা করল যে সেই মেয়ে কোথায়। সে তো মেয়েকে ডেকেছে, নয়তো করমদিনকে। করমদিন ভয়ে ভয়ে বলল যে সেই মেয়ে আসতে অস্বীকার করছে। সে বলেছে যে সে কোনো অচেনা লোকের ঘরে যাবে না। সে বলেছে যে সে এখানে চাকর নয়, তার বাবা আছে, যদি কোনো কাজ থাকে তাহলে তাদের বলা যাবে। রায়নের খুব রাগ হল। আজ পর্যন্ত কেউ তাকে অস্বীকার করেনি এবং একটা সাধারণ চাকরের মেয়ে তার হুকুম প্রত্যাখ্যান করছে। তাকে মনে হলো যেন কেউ তার সম্মানে হাত তুলেছে। রায়ন রাগে বলল যে সেই মেয়ে কে হয় তাকে অস্বীকার করার। সে তার প্রাসাদে থাকছে এবং তার হুকুমের অবাধ্যতা করছে। করমদিন বোঝানোর চেষ্টা করল যে সেই মেয়ে খুব সম্মানীয়, তার মানে খারাপ নয়, কিন্তু রায়ন এক কথাও শুনল না। রায়ন বলল যদি সেই মেয়ে না আসে তাহলে সে নিজে যাবে। আজ পর্যন্ত কেউ তাকে অস্বীকার করেনি। সে সেই মেয়েকে দেখাবে যে রায়ন কুরাইশিকে। রায়ন দ্রুত বায়ে তার ঘর থেকে বেরিয়ে সিঁড়ি নেমে নিচে বাগানের দিকে এগোতে লাগল। তার ভিতরে রাগ জ্বলছিল। চাকরদের ঘরের কাছে একটা ছোট ঘর ছিল, সেখানে হালকা রোদ আসছিল। অভির আয়নার সামনে দাঁড়িয়ে তার চুল বাঁধছিল। তার চুল খুব লম্বা এবং ঘন ছিল। তখন হঠাৎ দরজা জোরে খুলে গেল। টোকা না দিয়ে রায়ন কুরাইশি ভিতরে ঢুকল। অভির চমকে উঠল। সে আয়নায় তাকে দেখল এবং তাড়াতাড়ি ঘুরল। তার হাত কাঁপতে লাগল। সে তাড়াতাড়ি তার দোপাট্টা সামলালো এবং ঘাবড়ানো স্বরে বলল যে তাকে লজ্জা করে না কোনো মেয়ের ঘরে অনুমতি ছাড়া আসতে। সে কে যে তার অনুমতি ছাড়া ভিতরে ঢুকেছে। রায়নের মুখে এক মুহূর্তের জন্য ঘাবড়ানি এলো, কিন্তু তারপর তাকে রাগ হলো। সে কঠিন স্বরে বলল যে সে কি জানে সে কার সাথে কথা বলছে। সেই প্রাসাদের মালিক, এখানকার প্রত্যেক জিনিস তার হুকুমে চলে, এবং সেই একটা চাকরের মেয়ে হয়ে তার সাথে এমন কথা বলছে। অভি ভয় থাকা সত্ত্বেও সাহস করে বলল যে হ্যাঁ সে মালিক, কিন্তু তার কাছে কারো সম্মান পদদলিত করার অধিকার নেই। প্রথমে সে তার ঘর থেকে বেরিয়ে যাক। সে তার ডাকার উপর তাই আসেনি, কারণ তার নিয়ত তাকে ঠিক লাগেনি। এমন করে কোনো চাকরকে তার ঘরে ডাকা ভুল। রায়নের রাগ আরও বাড়ল। সে বলল যে সে তার জিভ সামলে কথা বলুক। সে কি জানে সে কে? সে রায়ন কুরাইশি, কুরাইশি খানদানের একমাত্র উত্তরাধিকারী, তার বাবার মালিক, এবং সে তার সাথে এমন কথা বলছে। অভির তার চোখে সোজা তাকিয়ে বলল যে হতে পারে সে তার বাবার মালিক, কিন্তু তার নয়। সে মানুষ, তার জিনিসাম, এবং সে কাউকে এই অধিকার দেয় না যে সে তার ওপর এমন হুকুম চালাক। সম্মান নামে হয় না, বরং চরিত্রে হয়। তাই ভালো হবে সে তার এই রব অন্য কারোর ওপর দেখাক, কারণ সে অভির এহসান যে কারো রবে আসে না। রায়ন কিছুক্ষণ তাকে চুপচাপ দেখতে থাকল। তাকে অবাক লাগছিল।
আজ পর্যন্ত কেউ তার সাথে এমন কথা বলেনি। তারপর সে বলল যে তাকে কথা বলার শিষ্টাচার নেই, সে তাকে দেখাবে যে তার কথা অগ্রাহ্য করার কি পরিণাম হয়। অভির শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল যে পরিণাম তারই হয় যে ভুল করে। সে কোনো ভুল করেনি, তার আশাটাই ভুল। তারপর সে দরজার দিকে ইশারা করে বলল যে এটা তার ঘর, সে বাইরে যাক। যদি সে না যায় তাহলে সে নিজে চলে যাবে। সে কোনো অচেনা লোকের সাথে এক ছাদের নিচে দাঁড়িয়ে থাকতে পারবে না। রায়নের ঠোঁট রাগে কাঁপল। তাকে মনে হলো যেন কেউ তাকে খোলাখুলি চ্যালেঞ্জ করেছে। সে বলল যে সে তাকে চাকর বানিয়ে রাখবে, সে তাকে শিষ্টাচার শেখাবে। অভিরের মুখে কোনো ভয় ছিল না। সে বলল যে ধমকি তাদের উপর প্রভাব ফেলে যাদের নিজের অধিকারে সন্দেহ থাকে। সে না ঝুঁকেছে না ঝুঁকবে। যদি শক্তি দেখাতে হয় তাহলে বাইরের দুনিয়ায় দেখাক, এখানে একটা দুর্বল মেয়ের উপর নয়। রায়নের মুঠোর রাগে বন্ধ হয়ে গেল, কিন্তু তার জিভ যেন বন্ধ হয়ে গেল। সে শুধু তাকে দেখতে থাকল। তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। ঘরে কিছু মুহূর্ত নীরবতা ছড়িয়ে পড়ল। বাইরে থেকে বাসনের শব্দ আসছিল। অভির শান্ত স্বরে শেষ কথা বলল যে যদি তার রাগ শেষ হয়ে গিয়ে থাকে তাহলে দরজা সেখানে, সে যেতে পারে। রায়নের মুখে রাগের ঢেউ দৌড়ে গেল, কিন্তু তবুও সে কিছু না বলে ঘুরল। দরজা পর্যন্ত পৌঁছে থেমে পিছনে তাকাল। সে এখনও তার জায়গায় দাঁড়িয়েছিল, দোপাট্টা সামলে, কিন্তু মুখে সেই সম্মান, সেই বিশ্বাস। রায়ন দরজা জোরে বন্ধ করে বাইরে চলে গেল। তার পায়ের দ্রুততা বলছিল যে আজ প্রথমবার কেউ রায়ন কুরাইশিকে কথায় হারিয়ে দিয়েছে। কিন্তু কেউ জানত না যে রায়ন কুরাইশির মাথায় কি চলছে। রাতের নীরবতা ছড়িয়ে পড়েছে। বাগানের ঘাসে শিশিরের ফোঁটা চকচক করতে লাগল। চাকরদের ঘরে হালকা আলো জ্বলছিল। অভির মেঝেতে বসেছিল, সামনে এক পেয়ালায় চা ঠান্ডা হচ্ছিল। তখন দরজা জোরে খুলে গেল। এহসান সাহেব হাঁপাতে হাঁপাতে ভিতরে ঢুকলেন। তার মুখে উদ্বেগ এবং রাগের মিশ্রিত ছোঁয়া ছিল। এহসান সাহেব জিজ্ঞাসা করলেন যে এটা সে কী করেছে। তার স্বর ভারী এবং কাঁপছিল। অভির চমকে উঠে দাঁড়িয়ে গেল। সে জিজ্ঞাসা করল যে কি হয়েছে। এহসান সাহেব বললেন যে করমদিন বলেছে যে সে রাজা সাহেবের সাথে অসভ্যতা করেছে। সে কি জানে সে কেমন রাগী মানুষ? যদি সে রাগ করে তাহলে তাদের চাকরি চলে যাবে। অভির শান্ত কিন্তু দুঃখী স্বরে বলল যে সে কোনো অসভ্যতা করেনি, শুধু নিজের সম্মানের কথা বলেছে। এহসান সাহেব বললেন যে এটা তাদের প্রাসাদের কথা, এখানে তাদের চলে না। সে কি জানে সে কেমন মেজাজের? এক কথায় মানুষের দুনিয়া বদলে যায়। যদি তারা তাকে চাকরি থেকে বের করে দেয় তাহলে তারা কোথায় যাবে? অভির ধীরে বলল যে রোজি দেওয়ার মালিক আল্লাহ, যদি তারা বের করে দেয় তাহলে অন্য কোথাও রোজি মিলে যাবে। এহসান সাহেব অসহায়ভাবে মাথা নাড়লেন। তারা বললেন যে তাকে দুনিয়ার অভিজ্ঞতা নেই, আল্লাহর ওপর বিশ্বাস আছে, কিন্তু মানুষের জুলুম থেকে ভয় লাগে। তারা শক্তিশালী, যদি তারা রাগ পোষণ করে তাহলে তাকে কোথাও কাজ মিলবে না। রায়ন কুরাইশির কথা শুধুই প্রাসাদ পর্যন্ত থাকে না, পুরো রাজ্য পর্যন্ত যায়। অভির চোখ নিচু করে নিল। সে বলল যে সে কি করবে? সে তার ঘরে অনুমতি ছাড়া ঢুকে পড়েছে। সে তাদের বলছিল যে সে যাক, কিন্তু তারা শুনছিল না। সে ঘাবড়ে গিয়েছে, তাই জোরে স্বরে বলে ফেলেছে। এহসান সাহেব হতাশায় মাথা চেপে ধরলেন। তারা বললেন যে তাকে কি দরকার ছিল স্বর উঁচু করার? তাকে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যাওয়া উচিত ছিল। সে কি অনুমান করে যে সে কাকে চ্যালেঞ্জ করেছে? অভির ক্লান্ত স্বরে বলল যে সম্মানের প্রশ্ন ছিল। যদি সে সেখান থেকে বেরিয়ে যেত তাহলে নিজের চোখেই পড়ে যেত। এহসান সাহেব টেবিলে হাত মারলেন। তারা বললেন যে সে অযথা মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছে। তারা কারো অস্বীকার সহ্য করে না। তার এই জিদ তাদের রাস্তায় নিয়ে আসবে। তখন দরজায় টোকা পড়ল। করমদিন ভিতরে ঢুকল। তার শ্বাস ফুলেছিল, মুখে ঘাবড়ানি ছিল। করমদিন বলল যে রাজা সাহেব এহসান সাহেবকে তৎক্ষণাৎ তার ঘরে ডেকেছেন, বলছেন এখনই এসো। এহসান সাহেবের মুখের রং উড়ে গেল। তারা ধীরে বললেন যে ঠিক আছে, তারা যাচ্ছেন। করমদিন মাথা নিচু করে অনুমতি নিয়ে চলে গেল। দরজা বন্ধ হলে এহসান সাহেব ক্লান্ত ভঙ্গিতে তার মেয়ের দিকে তাকালেন। তারা বললেন যে এটাই তো তারা বলছিলেন, এখন জানি না তারা তাদের সাথে কি করবেন। অভির তর্পে বলল যে সে কিছু ভুল করেনি, তারা গর্দ করুক না। যদি দরকার পড়ে তাহলে সে সব বোঝাবে। এহসান সাহেব কঠিন স্বরে বললেন যে না, সে কিছু বলবে না। তারা নিজে কথা বলবেন, সে শুধু ঘর থেকে বের হবে না। যদি তারা কিছু জিজ্ঞাসা করে তাহলে তারা উত্তর দেবেন। তার মুখ থেকে বেরোনো একটা শব্দ তাদের বছরের পরিশ্রম মুছে দেবে। অভির নীরবে দাঁড়িয়েছিল, চোখ মেঝেতে। এহসান সাহেব গভীর শ্বাস নিলেন। তারা বললেন যে বেটি, তুমি ভালো, কিন্তু এই দুনিয়া ভালো নয়। এখানে সত্য বলা লোকেরা সবসময় ক্ষতিতে থাকে। তারা দরজার দিকে পা বাড়ালেন। যেতে যেতে থেমে বললেন যে যদি সে দেরি করে না আসে তাহলে করমদিনকে জিজ্ঞাসা করো যে তাদের কোথায় ডাকা হয়েছে।
দরজা বন্ধ হল। অভিরের চোখ থেকে চুপিসারে অশ্রু বেরিয়ে এলো। অন্যদিকে রায়ন কুরাইশির ঘরে রাতের হালকা আলো ছড়ানো, দেয়ালে সুন্দরভাবে লাগানো ছবি, বড় পর্দার পেছন থেকে আসা হালকা সুগন্ধ, সবকিছু তার মেজাজের মতো শক্তিশালী লাগছিল। দরজায় হালকা টোকা পড়ল। রায়ন চোখ না তুলে বলল যে, এসো। দরজা ধীরে খুলে গেল। এহসান সাহেব ঝুঁকে হাত জোর করে ভিতরে ঢুকলেন। তারা ধীরে সালাম করলেন। রায়ন উত্তর দিলেন এবং বসতে বললেন। এহসান সাহেব ইতস্তত করে মেঝেতে বসে গেলেন, হাত হাঁটুর ওপর, চোখ ঝুঁকানো। ঘরে কিছু মুহূর্তে নীরবতা রইল। তারপর রায়ন গভীর শ্বাস নিয়ে কঠিন স্বরে বলল যে, এহসান, তাদের সাহস কেমন হলো তাদের অনুমতি ছাড়া নিজের মেয়েকে এখানে আনার, এবং তার উপর সে তার সাথে অসভ্যতা করছে? এটা শিক্ষা দিয়েছেন তারা নিজের মেয়েকে? এহসান সাহেবের মুখের রং উড়ে গেল। তারা বললেন যে দোষ তাদের। তারা ভেবেছিলেন যে মেয়ে কাজের খোঁজে, তাই সাথে নিয়ে এসেছেন। কিন্তু বিশ্বাস করুন, তার নিয়াত খারাপ ছিল না। নারায়ণ মাঝে কথা কেটে দিলেন। সে বলল যে বাস কি জিপ চালাচ্ছে তার সামনে? তাদের কি জানা আছে সে কার সাথে কথা বলছে? যদি সে চায় তাহলে এখনই তাদের এই প্রাসাদ থেকে বের করে দিতে পারে, এবং তাদের অন্য চাকরিও মিলবে না। এহসান সাহেব ঘাবড়ে তার পা ধরে ফেললেন। তারা বললেন যে মাফ করুন, এমন অসভ্যতা আবার হবে না। সে নিজে তাকে বোঝাবে। যদি সে বলে তাহলে এখনই তাকে এখান থেকে ফেরত পাঠিয়ে দেবে। সে আবার তাদের সামনে আসবে না। নারায়ণ কিছু মুহূর্ত তাদের ঝুঁকে থাকতে দিলেন। তারপর ঠান্ডা স্বরে বলল যে উঠুন, এই আচরণগুলো তাকে পছন্দ নয়। এহসান সাহেব কাঁপতে কাঁপতে সোজা হলেন। নারায়ণ জিজ্ঞাসা করল যে মেয়ে পড়াশোনা কত দূর করেছে। এহসান সাহেব বললেন যে সে অনেক পড়াশোনা করেছে, খুব কষ্টে। তারা নিজের জমানো টাকা তার পড়াশোনায় খরচা করেছেন। চেয়েছিলেন যে সে নিজের পায়ে দাঁড়াক, শুধু দোয়া যে তাকে শীঘ্রই কোনো কাজ মিলে যাক। নারায়ণ কিছু মুহূর্ত চুপ রইল, যেন কোনো হিসাব মে ডুবে আছে। তারপর সে বলল যে ঠিক আছে, কাল তাকে তাদের কাজের জায়গায় পাঠিয়ে দিন। সে দেখবে যে সে সেখানে কি করতে পারে। এহসান সাহেব অবাক হয়ে মুখ তুললেন। নারায়ণ মাথা নাড়লেন। সে বলল, হাঁ, কিন্তু মনে রাখবেন, তাকে বুঝিয়ে দিন যে সেখানে এমন আচরণ চলবে না। যে জায়গায় তার নাম যুক্ত সেখানে অসভ্যতার কোনো সুযোগ নেই। এহসান সাহেব বললেন যে সে তাকে বোঝাবে, সে আবার এমন ভুল করবে না। নারায়ণ বলল যে ভালো, এখন যান, এবং এহসান এটাকে তাদের জন্য শেষ সুযোগ মনে করুন। তাদের মেয়ের আচরণ এখন তাদের দায়িত্ব। যদি আবার তার সামনে তার জিপ চলে, তাহলে শুধু তাদের নয়, উভয়ের জায়গা রাস্তায় হবে। এহসান সাহেব বললেন যে আল্লাহ তাদের খুশি রাখুন, আবার অভিযোগের সুযোগ মিলবে না। এহসান সাহেব বললেন। তারপর ধীরে ধীরে পিছিয়ে দরজার দিকে এগোলেন। দরজা বন্ধ হওয়ার পর নারায়ণ কিছুক্ষণ চুপ রইল। তার মুখে রাগের জায়গায় এখন হালকা বিভ্রান্তি ছিল। সে জানালার দিকে তাকাতে লাগল। বাইরে রাত গভীর হয়ে গেছে। শায়দ সে নিজেও বুঝতে পারছিল না যে সেই মেয়ের সাথে ঝগড়ার প্রভাব তার উপর এত বেশি কেন হয়েছে। তার কথার মর্যাদা ছিল নাকি অন্য কিছু যা তাকে তার দিকে টানছিল, নয়তো সে কখনো কোনো মানুষে এত আগ্রহ নিত না। সকালের নরম আলো পর্দা থেকে ছেঁকে ভিতরে আসছিল। চাকরদের ঘরে নীরবতা ছিল, শুধু চায়ের বাসনের হালকা ঝনঝনানি শোনা যাচ্ছিল। এহসান সাহেব তাড়াহুড়ো হয়ে কাপড় বদলালেন। মুখে রাতের ক্লান্তি বাকি ছিল। অভির আয়নার সামনে দাঁড়িয়েছিল, চুল বাঁধা, সাধারণ দোপাট্টা ওড়ানো, কিন্তু মুখে কঠিন রাগের টান ছিল। সে বলল যে তাকে বোঝা যায় না, তারা এমন কেন করলেন। সে ঘুরল, তাহলে তার স্বরে ভরা রাগ স্পষ্ট ঝরছিল। কে বলেছে তাদের যে সেই লোকের কাছে তার জন্য কাজ চাইতে? সে তার সাথে এক মুহূর্তও কাটাতে পারবে না। তার চেহারা পর্যন্ত তাকে খারাপ লাগে। এহসান সাহেব তাকে শান্ত করে বললেন যে বেটি, তুমি হালত বোঝো না, জমানা এত সহজ নয় যতটা দেখা যায়। অভির বলল যে হালত সেতন থেকে হেসেছে। যদি রোজি শুধু এমন লোকের সামনে ঝুঁকে পাওয়া যায়, তাহলে এমন রোজি তাকে চাই না। সে জানে সে কেমন স্বরে কথা বলে, তার মুখে অহংকার ঝরে। সে সেখানে গিয়ে কি করবে? প্রতিদিন তার হুকুম শুনবে? এহসান সাহেব গভীর শ্বাস নিলেন। তারা বললেন যে অভির চেয়ে খারাপ নয়, শুধু রাগের তীব্রতা আছে। আসলে হৃদয় খারাপ নয়, প্রত্যেক মানুষের চিন্তা করে। তার কাছে সম্পর্ক নেই, তাই সে এত কঠিন। নয়তো সে প্রত্যেক ব্যক্তির সাথে দয়া করে পেশ আসে। বিশ্বাস করো বা না করো, এখানে কাজ করতে তাদের 10 বছর হয়ে গেছে, কিন্তু কোনো দিন আসেনি যখন তাদের চাকরির চিন্তা হয়েছে। কখনো টাকার দরকার পড়লে সেই সাহায্য করেছে। প্রত্যেক চাকরকে এসে নিজের পরিবার মনে করে। কখনো কারো সাথে খারাপ করেনি। হ্যাঁ, রাগের তীব্রতা আছে, কিন্তু কখনো কোনো গরিবের সাথে ভুল করেনি। অভির কিছু মুহূর্ত চুপ রইল। তারপর কঠিন স্বরে বলল যে যাই হোক না খারাপ, তাহলে সে অহংকারে অন্ধ। তাকে তার চোখে দেখতে ঘাবড়ানি হয়। সে সেখানে যাবে না, এটা তার শেষ সিদ্ধান্ত। এহসান সাহেব চেয়ারে বসে মাথায় হাত রাখলেন।
তারা বললেন যে বেটি সে এখানে 10 বছর ধরে কাজ করছে। যখনই তাদের উপর খারাপ সময় এসেছে, রায়ন সাহেবই সাহায্য করেছেন। যখন সে অসুস্থ ছিল এবং ওষুধের টাকা ছিল না, তখনও তারা সাহায্য করেছেন। আজ যদি সে তাদের কথা না মানে, তাহলে অকৃতজ্ঞতা হবে। অভির চোখ ফিরিয়ে নিল। সে বলল যে সাহায্যের মানে এটা নয় যে সে নিজের সম্মান বিক্রি করবে। সে তাদের কৃতজ্ঞ অবশ্যই, কিন্তু গোলাম নয়। এহসান সাহেবের স্বর নরম হল, কিন্তু চোখে আর্দ্রতা ছিল। তারা বললেন যে সে জানে সে ঠিক বলছে, কিন্তু দুনিয়া তার সত্য দেখে না, শুধু ফল দেখে। কাল যদি সে চাকরি থেকে চলে যায়, তাহলে তার জন্য কি থাকবে? সে বলে যে খালার ঘরে চলে যাবে। কতদিন রাখবে সে? তাদের নিজের সমস্যা আছে, নিজের ঘর পরিবার আছে, তাদের ছেলে আছে। সে এমন কিভাবে ভারী ঘরে তাকে পাঠাবে? কার সাহায্যে? সে থামল, তারপর বললেন যে বেটি, তুমি তাদের সম্মান। তার বিরুদ্ধে সে কখনো কিছু চাইবে না, কিন্তু বাধ্যবাধকতা আছে। আজ যদি সে সেখানে না যায়, তাহলে সে নিজের চোখে নিজের চাকরি যেতে দেখবে। অভিরের হাত কাঁপল। সে জিজ্ঞাসা করল যে তাহলে সে তার উপর বোঝা চাপাচ্ছে। এহসান সাহেব বললেন যে বোঝা নয়, সে তাদের আশা। সে শুধু চায় যে সে একদিন নিজের পায়ে দাঁড়াক। এই কাজ তাকে কারো সামনে ঝুঁকতে নয়, নিজেকে প্রমাণ করতে দেওয়া হচ্ছে। অভির চুপচাপ দোপাট্টার পাল্লু আঙুলে চড়াল। সে বলল যে কিন্তু যদি সে আবার সেই স্বর, সেই আচরণ করে, তাহলে সে সহ্য করতে পারবে না। এহসান সাহেব ধীরে বললেন যে সে তার সাথে এমন করবে না। তারা নিজে তার সাথে কথা বলেছেন। সে বলেছে যে তাকে পাঠিয়ে দিন। তার মুখে রাগ ছিল না, চিন্তা ছিল। শায়দ সে তাকে পরীক্ষা করেছে। অভির দুর্বল হাসির সাথে বলল যে শায়দ সে তার পরীক্ষায় ফেল হয়ে গেছে। এহসান সাহেব দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখলেন। তারা বললেন যে না, তার সত্যটা তাকে চুপ করিয়ে দিয়েছে। এখন সময় যে সে নিজের কেরামতি দেখাক। সে অনেক পড়াশোনা করেছে। পড়াশোনা তার আসল খাজানা। একটা সুযোগ দাও নিজেকে। সে নীরব রইল। চায়ের পেয়ালা ধরে ধীরে বলল যে যদি সে সেখানে যায়, তাহলে শুধু তাদের খাতিরে। কিন্তু যদি কিছু ভুল হয়, তাহলে সে ফিরে আসবে। সে তার গোলামি করবে না। এহসান সাহেবের মুখে স্বস্তি এলো। তারা বললেন যে শুধু এটাই দরকার ছিল, বাকি সব আল্লাহর উপর ছেড়ে দাও। ঘরে হালকা হাওয়া এলো। উভয় দরজার দিকে এগোলো। বাইরে উঠোনে গরম দিন ঘোড়া পরিষ্কার করছিল। এহসান সাহেব ধীরে বললেন যে চলো বেটি, দেরি না হোক। কুরাইশি রাজ্যের ব্যবসার জায়গার পথ লম্বা। অভির দোপাট্টা ঠিক করল। মুখ গম্ভীর, কিন্তু চোখে এক অচেনা ভয় ছিল। বাবা মেয়ে দরজা থেকে বেরোল। একদিকে বাবার বিশ্বাস, অন্যদিকে মেয়ের অহংকার, এবং উভয়ের মাঝে সেই সকাল যা শায়দ তাদের জীবন বদলে দেওয়ার ছিল। কুরাইশি ব্যবসার ভবন, তার বড় দরজা এবং মহৎ নীরবতা নিয়ে কোনো দুর্গের মতো লাগছিল। অভিরকে সেখানে বসে 2 ঘণ্টা হয়ে গেছে। অপেক্ষার জায়গায় লাগানো সুগন্ধি গাছ, দেয়ালে লাগানো কোম্পানির সাফল্যের ছবি এবং চারপাশের ব্যস্ত মুখ সব তাকে অনুভব করাচ্ছিল যে এখানে সময়ও মর্যাদা অনুসারে চলে। অবশেষে একটা চাকর নরমভাবে বলল যে রাজা সাহেব রায়ন তাকে ডাকছেন। অভির গভীর শ্বাস নিল, দোপাট্টা ঠিক করল এবং দরজার সামনে গিয়ে হালকা টোকা দিল। ভিতর থেকে আসা স্বরে এক কঠিন হুকুমের প্রভাব ছিল। সে বলল যে ভিতরে এসো। ঘরটা খুব বড়, কিন্তু ঠান্ডা ছিল। সামনে বড় জানালার ওপারে পুরো রাজ্য দেখা যাচ্ছিল, কিন্তু রায়নের চোখ কাগজে আটকে ছিল। সে ধূসর রঙের রাজকীয় কুর্তায় চেয়ারের পিছনে ঝুঁকে বসেছিল, মুখ কঠিন এবং চোখ তীক্ষ্ণ, যেন প্রশ্ন করার আগেই উত্তর জানে। অভির শিষ্টভাবে সালাম করল। রায়ন চোখ না তুলে বলল এবং উত্তর দিল। সে ধীরে চেয়ারে বসতে যাচ্ছিল যে হঠাৎ রায়ন চোখ তুলে ঠান্ডা স্বরে বলল যে সে কি তাকে বসার অনুমতি দিয়েছে। অভিরের হাত নিজে থেকে চেয়ারের আতলে আটকে গেল। সে নিজেকে সামলাল। চোখে এক মুহূর্ত রাগ চমকালো, কিন্তু তৎক্ষণাৎ চোখ নিচু করে নিল এবং চুপচাপ দাঁড়িয়ে গেল। রায়ন মুহূর্তভর তাকে দেখল যেন তার রুহ পর্যন্ত উঁকি মারছে। সে বলল যে তার বাবা বলেছে যে সে খুব যোগ্য, দেখা যাক কতটা সত্য। সে কাগজ উল্টাতে উল্টাতে বলল যে তো মিস অভির, সে অনেক পড়াশোনা করেছে। অভির বলল যে জি হুজুর। রায়ন জিজ্ঞাসা করল যে তার মতে ব্যবসার সবচেয়ে বড় সমস্যা কি। অভির কিছু মুহূর্ত ভেবে উত্তর দিল যে হুজুর, পরিমাণের চেয়ে বিশ্বাসের সমস্যা। লোকেরা প্যাকিংয়ে বিশ্বাস করে, কিন্তু স্বাদে পরিবর্তন হয়ে থাকে। যে ব্যবসা স্থিরতা রাখে সেই বাজারে এগিয়ে থাকে। রায়ন হালকা ভুরু তুলল। সে বলল যে আকর্ষণীয়। সাধারণত লোকেরা দাম বা নামের কথা বলে, সে বিশ্বাস বলেছে।
অভির বলল যে হুজুর, কারণ নাম হওয়ার আগে বিশ্বাস জয় করতে হয়। নারায়ণ ঠান্ডা হাসি দিল। সে বলল যে জবরদস্ত কথা, কিন্তু এখানে কথা শুনতে নয়, কাজ করতে লোক রাখা হয়। অভির স্পষ্ট স্বরে বলল যে কাজের ময়দানে তার কথাই তার অস্ত্র। রায়নের মুখে হালকা তাচ্ছিল্য উঠল। সে বলল যে তার মধ্যে অনেক বিশ্বাস আছে, আশা করি এটা এখানকার নিয়মের চেয়ে বড় হবে না। অভির বলল যে বিশ্বাস কখনো নিয়ম ভাঙতে দেয় না। নারায়ণ মুহূর্তভর তাকে ঘুরে দেখল, তারপর কাগজ বন্ধ করে চেয়ারের হাতলে হাত রাখল। সে বলল যে বেতন তার জন্য ৩০০ রূপোর মুদ্রা থেকে শুরু হবে। অভির বলল যে সে সম্মত। নারায়ণ হালকা হাসতে হাসতে বলল যে এত তাড়াতাড়ি ভেবেচিন্তে লোকেরা তো লম্বা তর্ক করে। অভির বলল যে সে তর্ক তখন করে যখন সামনের লোকের নিয়তে সন্দেহ হয়। রায়নের চোখে এক মুহূর্ত চমক এলো। সে বলল যে সে এটা বলতে চাইছে যে তাকে সন্দেহ হওয়া উচিত নয়। অভির বলল যে সে শুধু বলছে যে তার কাজ তাকে নিজে বিশ্বাস করাবে। ঘরে কিছু মুহূর্তের জন্য নীরবতা ছড়িয়ে পড়ল। নারায়ণ ধীরে কাগজ তার দিকে বাড়িয়ে বলল যে সে কাল থেকে শুরু করতে পারে। এবং হ্যাঁ, সে থেমে বলল, এখানে অনুমতি না নিয়ে কোনো পা তোলা হয় না এবং তার হুকুমের অবাধ্যতা করা হয় না। তার এক স্বরে তার সামনে হাজির হতে হয়। যে ব্যক্তি তার অবাধ্যতা করবে তার সাথে সে খুব খারাপ আচরণ করে। এটা ব্যবসা তার, এখানে তার নিয়ম চলে। যদি এখানে কাজ করতে হয় তাহলে তার তৈরি নিয়ম অনুসারে করতে হবে। অভির চোখ তুলে বলল যে যেমন তার ইচ্ছা। তাকে নিজের উপর বিশ্বাস ছিল যে সে কখনো ভুল করবে না, কিন্তু তাকে কি জানা ছিল যে এখানে কাজ করাটাই তার সবচেয়ে বড় ভুল প্রমাণিত হতে চলেছে। রায়ন বলল, এবং চেষ্টা করুন যে আবেগকে এখানকার দোরগড়ায় বাইরে ছেড়ে আসুন। এখানে কাজের ভাষা বলা হয় জিদের নয়, এবং যে ব্যক্তি তার কথা বাতিল করে নিজের কথাকে গুরুত্ব দেয় তার সাথে সে একদম নরমতা রাখে না। অভির হালকা হাসির সাথে বলল যে জি, কিন্তু মাঝে মাঝে জিদই কাজের ভিত্তি হয়ে যায়। অভির এহসানও সেখানেই ছিল। আজ পর্যন্ত সে কারো সামনে ঝুঁকেনি। নিজের মত রাখা সে জরুরি মনে করত। কখনো সে মানুষের মর্যাদা দেখে কথা বলতো না। এটা তার সবচেয়ে প্রিয় শখ ছিল। রায়নের মুখে এক অচেনা হাসি উঠল। সে বলল যে শায়দ দেখা যাক তার জিত কতক্ষণ থাকে। অভির চুপচাপ মাথা নাড়ল, সালাম করল এবং বাইরে চলে গেল। দরজা বন্ধ হলে নারায়ণ চেয়ারের পিছনে ঠেস দিয়ে বলল, যে আকর্ষণীয় মেয়ে, শায়দ বাবার সুপারিশ থাকা সত্ত্বেও নিজের জায়গা নিজে বানাতে চায়। এবং বাইরে করিডোরে চলা অভি ধীরে নিজের সাথে বলল যে এটা কাজ নয়, যুদ্ধ শুরু হয়েছে। যদি তার বাবার চাকরির প্রশ্ন না থাকত তাহলে কোনো মূল্যে এখানে কাজ করত না। জানি না কোন মানুষের সাথে তার সাক্ষাৎ হয়েছে। রাতের নীরবতা প্রাসাদের চারপাশে ছড়িয়ে পড়েছে। রায়নের ঘোড়া এক ঝটকায় থেমে গেল। সে ঘোড়া থেকে নামল, তাহলে হাওয়ায় হালকা সুগন্ধ মিশে গেল। কিন্তু পরের মুহূর্তে সে এক নরম হাসির শব্দ শুনল, নিরীহ বেখেয়াল, যেন কোনো মুহূর্তের চুরি করা হাসি। সে ঘাড় ঘুরাল, তাহলে আলোর হালকা ঝলকে অভির চোখে পড়ল। লম্বা দুপাট্টা ছাড়া সাধারণ কাপড়ে নিজের বাবার সাথে চাকরদের ঘরের দরজায় দাঁড়িয়েছিল। সে কাউকে কিছু দেখাচ্ছিল এবং হাসছিল। রায়নের পা নিজে থেকে তার দিকে এগোতে লাগল। সে নিজেকে থামাতে চাইছিল, কিন্তু জানি না কেন সেই মেয়েতে এক অদ্ভুত আকর্ষণ ছিল। সে চাইলেও নিজেকে থামাতে পারল না। কাছে পৌঁছে সে গলা পরিষ্কার করল। স্বর এত ভারী ছিল যে উভয়ে চমকে উঠল। এহসান সাহেব তৎক্ষণাৎ ঝুঁকে সালাম করলেন, যেখানে অভির সোজা দাঁড়িয়ে চোখ নিচু করে নিল। সে এমন মানুষকে সালাম করাও জরুরি মনে করত না। সেই মুহূর্তে সে তাকে কোনো বিষের মতো লাগছিল যে সেই বাবা মেয়ের মাঝে দাঁড়িয়ে গেছে। রায়ন ঠান্ডা স্বরে বলল যে তাকে শিষ্টাচার নেই সালাম করার। তার সালাম না করা তাকে ভিতর পর্যন্ত চুইয়ে গেল। অভির চোখ তুলে দেখল, মুখে কোনো ভয়ের চিহ্ন ছিল না। সে বলল যে সালাম তাদের উপর পাঠানো হয় যাদের সাথে সম্পর্ক থাকে, এবং সে অচেনার সাথে সম্পর্ক রাখতে চায় না এবং না সালাম করতে চায়। রায়ন তাকে এমন ছেড়ে দেবে? এমন কিভাবে সম্ভব? এহসান সাহেব ঘাবড়ে গেলেন। তারা বললেন যে অভির এটা কী কথা বলছে, সালাম করো বেটি। সে নিজের মেয়ের মেজাজ জানতেন, কিন্তু সামনের লোকটা জানত না। তাই সে তাকে নিয়ন্ত্রণে রাখতে চাইছিলেন, যে সবসময় তার সামনে নিজের হুঁশ হারিয়ে ফেলত এবং যা মুখে আসত বলে ফেলত। অভির নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। সে বলল যে সে বলেছে না সালাম করবে না। আমার রব অচেনার সাথে সালাম করা জরুরি করেনি, তাহলে আপনিও তার উপর জোর করবেন না। সে ভিতরে যাওয়ার জন্য ঘুরছিল। রায়নের মুখে কঠোরতা নেমে এলো। সে বলল যে এহসান যদি এটা ভিতরে যায় তাহলে সে কাল সকাল থেকে এই প্রাসাদ থেকে বাইরে হবে। রায়নকে সেই মেয়ে অযথা জিদ করাচ্ছিল। যখন থেকে সে এসেছে
এহসান প্রথম চাকর যাকে বারবার তার কারণে অপমানিত হতে হচ্ছে। এহসান সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা তৎক্ষণাৎ অভিরের হাত ধরে ফেললেন। চোখে অনুরোধ ছিল। তারা বললেন, জি বেটি, একবার তাদের কথা মানো। তাদের চাকরি এবং নিজের সাহেব উভয়ই খুব প্রিয়। অভির এক মুহূর্ত নিজের বাবাকে দেখল, তারপর ধীরে মাথা নিচু করে থেমে গেল, কিন্তু মুঠো আলগা করেনি। রায়ন পায়ে গিয়ে বলল যে এখন সে যাক এহসান, তাকে এই মেয়ের সাথে একা কথা বলতে হবে। এহসান সাহেব বললেন যে যেমন হুজুর বলেন, এবং সে ধীরে বললেন এবং ভিতরে চলে গেলেন। রায়নের নিয়ত এবং তার প্রত্যেক আচরণ থেকে সে পরিচিত ছিলেন, তাই নিজের মেয়ের ব্যাপারেও তার উপর বিশ্বাস করলেন। অভির এবং রায়ন মুখোমুখি রইল। নীরবতা ভারী ছিল, যেন দেয়ালেও কান বজিয়েছে। রায়ন বলল যে তার মধ্যে অনেক অহংকার না, মনে রাখবেন একদিন তারই অহংকার ভাঙবেই। সে এখনও তাকে জানে না। অভিরের ঠোঁটে হালকা হাসি উঠল, কিন্তু স্বর কঠিন ছিল। সে বলল যেদিন তার অহংকার ভাঙবে না, সেদিন সে নিজেকে শেষ করে দেবে। অভির এহসান কখনো কারো সামনে ঝুঁকেনি, না ঝুঁকবে, এবং যেদিন ঝুঁকবে সেদিন তার শেষ শ্বাসের দিন হবে, এবং আগে থেকে তাকে সম্বোধন করার সাহস করবেন না। তার জীবনে সে প্রথম এমন মেয়ে যে তার সাথে সেই স্বরে কথা বলছে, নয়তো মেয়েরা তার এক নজরে ভক্ত হয়ে যেত। রায়নের চোখে এক মুহূর্ত অবাক চমকাল। সে বলল যে নিজেকে কি মনে করে, কোথাকার হুর নাকি জমিনে নেমে আসা কোনো বিশেষ সৃষ্টি? অনেক পড়াশোনা করে ফেলেছে, তাহলে কি কোনো তীর মেরেছে? যাই হোক, গরিব লোকেরা যদি জড়া শিক্ষা পায় তাহলে তাদের মাথা আকাশে পৌঁছে যায়। অভির দোপা এগিয়ে চোখ তুলে বলল যে এবং আপনি অনেক পড়াশোনা করে ফেলেছেন, তাহলে কি আকাশ হাসিল করে ফেলেছেন? কমপক্ষে সে পড়াশোনা করে তো তীর মেরেছে, কিন্তু আপনি তো এখনও নিজের জাতের খোলসে আটকে আছেন সাহেব। নিজের খোলস থেকে বেরিয়ে আসুন এবং দুনিয়া দেখুন। আপনার অহংকারের পরেও দুনিয়া আবাদ আছে। রায়নের চোয়াল শক্ত হয়ে গেল। সে বলল যে জিভ অনেক চলে, শায়দ তাকে তার মর্যাদা মনে করিয়ে দিতে হবে। অভির বলল যে তার মর্যাদা তার কাজ নির্ধারণ করে, তার নাম নয়, এবং যদি সে মনে করে যে কাউকে নিচু দেখিয়ে নিজের উচ্চতা মাপা যায়, তাহলে শায়দ তার মাপ চোখই ভুল। সে একটা খোলা মানুষ, যাকে কথা বলার শিষ্টাচার পর্যন্ত নেই, বিশেষ করে মহিলাদের সাথে। রায়ন তাচ্ছিল্যের হাসি ছাড়ল। সে বলল যে বাহ, কি কথা! এত বড় কথা তো কোনো ব্যবসায়ীও বলেনি যতটা সে বলে ফেলে। অভির বলল যে আপনার মতো লোকের স্বরে মানবতা কম এবং অহংকার বেশি ঝলকায়। ভালো হবে নিজের গিরেবানে ঝাঁকুন, কোথাও এমন না হয় যে শেষে আপনি একা থেকে যান এবং আপনার কাছে কেউ না থাকে। রায়ন এক মুহূর্ত তাকে দেখল, তারপর ধীরে বলল যে মনে রাখবেন, তার এই জিভ, এই স্বর একদিন তাকে খুব মহঙ্গা পড়বে, এবং সেদিন সে অবশ্যই আনবে। সে প্রথম যে তার সাহস, তার অহংকার, তার মর্যাদা সবকে চ্যালেঞ্জ করেছে, তাকে এর খেসারত দিতেই হবে। অভির বলল যে সম্ভব, কিন্তু সত্যের খেসারত আজ মিথ্যার রাগ থেকে কমই হয়। রায়নের ঠোঁটে এক তীব্র হাসি উঠল। সে বলল যে তার পরিণাম তাকে নিজে ডাকবে। অভির বলল এবং আপনার অহংকার আপনাকে। উভয় কিছু মুহূর্ত নীরবে দাঁড়িয়ে রইল। হাওয়া যেন থেমে গিয়েছিল। তারপর সে ঘুরল এবং নিজের ঘরের দিকে এগোল। রায়ন চোখ না সরিয়ে ধীরে বলল যে আকর্ষণীয়, কিন্তু বিপজ্জনকও। প্রাসাদের আলোয় তার ছায়া লম্বা হয়ে গিয়েছিল, যেন তার ভিতরের অহংকার জমিনে নিজের আকৃতি বানাচ্ছে। এক সপ্তাহ পর দুপুরের সময় ছিল। কুরাইশি ব্যবসার ভবনে কাজের গতি তার চরমে ছিল। মিটিং ঘরে রায়ন কুরাইশি নিজের বিশেষ রাজকীয় ভঙ্গিতে টিমকে নির্দেশ দিচ্ছিল যে হঠাৎ তার হাতে ধরা জুসের পেয়ালা কারো ধাক্কায় টলে গেল। ঠান্ডা তরল দ্রুত তার সাদা কুর্তায় বয়ে গেল। দাগ গভীর লাল রঙের হয়ে গেল। এক মুহূর্তের জন্য ঘরের নীরবতা ছড়িয়ে পড়ল। রায়ন হালকা নিচের ঠোঁট কামড়াল, রাগ দমাল এবং ছোট করে বলল যে মাফ করুন। সে সোজা রান্নাঘরের দিকে এগোল। জুতোর শব্দ মেঝেতে এক শক্তিশালী শব্দ তৈরি করছিল। ভিতরে ঢুকল, তাহলে সেখানে অভির উপস্থিত ছিল। হাতে কাগজ এবং কলম ধরে খাবারের জিনিসের নোট লিখছিল। আলোয় তার মুখে নিরীহ কঠোরতা উঠছিল। রায়নের পা থেমে গেল। এক মুহূর্তের জন্য সে তাকে দেখতে থাকল। তারপর যেন কোনো জিদ জন্ম নিল। সে কুর্তার বোতাম খুলল এবং এক ছটকায় খুলে সোজা তার মুখে ছুঁড়ে দিল। সে বলল যে ধুয়ে দাও। অভিরের হাত ছটকায় থেমে গেল। মুখে অবাক এবং অপমানের ছোঁয়া ছিল। সে বলল যে তার মাথা ঠিক আছে, এটা কি অসভ্যতা? সে অপছন্দ করে কুর্তা একপাশে রেখে দিল। রায়নের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি এলো। সে বলল যে সে তার একটা সাধারণ কাজের লোক, যে হুকুম দিয়েছে তার সম্মান করুন।
অভির ধীরে শ্বাস নিল, কিন্তু চোখে আগুন নেমে এলো। সে বলল যে সে এখানে কাজ করতে এসেছে, এখানকার ধোপানি নয় যে তার কাপড় ধুয়ে দেবে। নিজের কাজ নিজে করুন বা কোনো ধোপা রাখুন, তার থেকে এমন কাজের আশা আগে থেকে করবেন না। রায়ন এক পা এগিয়ে গেল, স্বর বিষাক্ত হয়ে গেল। সে বলল যে সে শায়দ ভুলে যাচ্ছে যে সে কার সাথে কথা বলছে। সে তার মালিক। অভির দৃঢ়তায় বলল যে জি হ্যাঁ, তাই তো তার সম্মান করছে। যদি তার জায়গায় অন্য কেউ হতো না, তাহলে সে সেইখানে কর্তা মুখে মেরে দিত। রায়নের চোখের আগের লাল আগুন জ্বলে উঠল। সে বলল যে তার জিভ অনেক বেশি জ্বলে না। অভিরের মুখ লাল হয়ে গেল, কিন্তু স্বর থামল না। সে বলল যে হ্যাঁ চলে। তার মতো লোকের সামনে তৎক্ষণাৎ চলতে শুরু করে, কারণ অভির এহসান ঝুঁকতে শেখেনি। রায়ন দাঁত চেপে বলল যে সে তাকে তার মর্যাদা মনে করিয়ে দেবে। অভির বলল যে আগে নিজের মর্যাদা দেখুন। আপনি শক্তিশালী অবশ্যই, কিন্তু সম্মান কেনার অধিকার এখনও কারো কাছে আসেনি। সে বলল এবং কাগজ বন্ধ করে সেখান থেকে বেরিয়ে গেল। পায়ের শব্দ শক্তিশালী এবং নির্ভয় ছিল। দরজা বন্ধ হওয়ার শব্দ হাওয়ায় গুঞ্জরিত রইল। রায়ন কিছু মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল। তার মুখে অদ্ভুত প্রভাব উঠল, রাগ, আশা এবং শায়দ এক ছুঁয়ে যাওয়াও। সে টেবিলে রাখা পেয়ালা তুলল, কিন্তু হাতের শিরা টান টান হয়ে গেল। সে বিড়বিড় করল, স্বর ভারী এবং ভাঙা ছিল। সে বলল যে তাকে তো সে নিজের বানিয়ে ঝুঁকাবে। অনেক রাগ অলাপে নাওয়াছেনার। সে ভাবল যে একদিন সে তার বউ হবে, তখন সে ঝুঁকবে। সে দ্রুত পায়ে ফিরে নিজের অফিসের দিকে এগোলো, কিন্তু ভিতরে কোথাও কিছু নড়ে উঠেছে, যেন কেউ প্রথমবার তার অহংকারের দরজায় টোকা দিয়েছে। 2 দিন পর সময় ধীরে ধীরে কাটছিল। রাতের নীরবতা চারপাশে ছড়ানো। অভির প্রসাদের দরজায় পৌঁছল, তাহলে তার হৃদয়ের ধুকধুক যেন কানে শোনা যেতে লাগল। সে ধীরে ধীরে পা বাড়াতে ভিতরে ঢুকল। এহসান সাহেব নীরবে দরজা খুললেন এবং বৈঠক ঘরের দিকে ইশারা করলেন। তাকে তার বাবার মাধ্যমে ডাকা হয়েছে। বৈঠক ঘরে রায়ন স্বচ্ছন্দে সোফায় বসেছিল। সামনে এক পেয়ালায় পানি রাখা ছিল। সে ভিতরে ঢোকা মেয়ের ওপর চোখ পড়ল, হালকা তাচ্ছিল্যের হাসি দিল। সে বলল যে আরে ওয়াহ, সে তো কোনো অচেনার ডাকে আসে না, না? আজ কি হল? তার স্বরে তাচ্ছিল্যের হালকা আজ ছিল। অভির নীরবই দাঁড়িয়ে রইল, চোখ সোজা, মুখ নির্বিকার। সে বলল যে বলুন, কেন ডেকেছেন? রায়ন হেসে ফেলল। সে বলল যে আসুন, বসুন, কথা ছোট নয়। সে হাতের ইশারায় সামনে রাখা কাগজ তার দিকে সরিয়ে দিল। সে বলল যে এটা দেখুন, এটা সেই স্বাক্ষর যা সে 2 দিন আগে করেছে। হঠাৎ তাকে মনে পড়ল, 2 দিন আগে এক লোক এসে তার কাছে কাজ পাকা হওয়া স্বাক্ষর নিয়েছে। সে কাগজ খুলল, চোখ বোলালো এবং শান্ত স্বরে বলল যে তো কি করবেন? এটা তো কাজের পাকা কাগজ ছিল, আপনার লোক নিজে বলেছে। রায়ন জরা ঝুঁকে বলল যে না, এটা কাজের কাগজ নয়। ঘরে এক মুহূর্ত পুরো নীরবতা ছড়িয়ে পড়ল। সে কাগজ আবার তুলল, লেখা পড়ল এবং পরের মুহূর্ত কাগজ জমিনে ছুঁড়ে ফেলল। সে বলল যে এটা কি বকওয়াস? সে তার সাথে এমন কি খেলা খেলেছে? তার স্বরে কাপা ঘৃণা ছিল। রায়ন হাসল, কিন্তু এখন তার স্বরে অহংকারের কাঁটা ছিল। সে বলল যে খেলা নয়, বাস্তব। 2 দিন পর তাদের নিকাহ হবে। যদি সে অস্বীকার করে তাহলে তাকে 500 সোনার মুদ্রা দিতে হবে, এবং যদি না দিতে পারে তাহলে তার বাবা সাহেব জেলে যাবেন। অভির প্রায় চিৎকার করে উঠল। সে বলল যে সে সব কিভাবে করতে পারে? রায়ন বলল যে আইনি দিক থেকে সব ঠিক, সে নিজে স্বাক্ষর করেছে। তার অশ্রু গালে বইতে লাগল। সে বলল যে সে মরে যাওয়া পছন্দ করবে, কিন্তু তার মতো মানুষের সাথে নিকা করবে না। রায়ন জরা এগিয়ে গেল, চোখে কঠোরতা। সে বলল যে তার সমস্যা কি? সে তার কি ক্ষতি করেছে? তাকে এত কষ্ট কেন তার থেকে? তার ভিতরে এই জিদ কিসের? অভির তীব্রতায় বলল যে কারণ সে অহংকারে অন্ধ। সে মনে করে যে প্রত্যেক মানুষ কেনার যোগ্য। রায়ন হাসল, কিন্তু সেই হাসি বিষের চেয়েও তীক্ষ্ণ ছিল। সে বলল যে অহংকার নয়, বাস্তবের অনুভূতি। তার বাবা তার কাছে কাজ করে। এক অভিযোগে সব শেষ হয়ে যেতে পারে। ভেবে নিন মৌলভী সাহেব রাস্তায় আছেন। অভির নীরব হয়ে গেল, তার হাত কাঁপতে লাগল। অশ্রুরেখা মুছে সে কষ্টে বলল যে ঠিক আছে, যদি এটাই চান তাহলে করুন নিকাহ, কিন্তু মনে রাখবেন আপনি আজ খুব খারাপ করেছেন। একদিন আপনি অনুতাপ করবেন। নারায়ণ বলল যে অনুতাপ করবে, সে কখনো অনুতাপ করে না।
সে ঝুঁকে জমিনে পড়া কাগজ তুলল, তার মুড়ে যাওয়া শীট সোজা করল এবং তাকে দেখে ধীরে বলল যে মানুষের ভাগ্য কখনো কাগজে লেখা হয় না, সে ভুলে যাচ্ছে। বৈঠক ঘরের বাতাসে তার ফুঁপিয়ে কান্না গুঞ্জরিত ছিল। কিছুক্ষণ পরেই মৌলভী সাহেব, এহসান সাহেব এবং সাক্ষী এসে গেলেন। এহসান সাহেব অনেক থামানোর চেষ্টা করলেন, কিন্তু সব সময়ের মতো এক গরিব মানুষ ধনীর সামনে অসহায় হয়ে গেল। নিকাহ হয়ে গেল, অনিচ্ছায়ও সে তার বউ হয়ে গেল। নিকাহের পর তাকে রায়নের ঘরে পাঠিয়ে দেওয়া হলো। ঘরটা হালকা অন্ধকারে ডুবেছিল। সে বিছানার কিনারে বসেছিল, মুখ ফ্যাকাশে, চোখ লাল এবং দোপাট্টার কিনারা আঙুলে মোড়াচ্ছিল। নিকাহ সাদাসিধে হয়েছে। এহসান সাহেবের চোখ থেকে বয়ে যাওয়া অশ্রু এখনও তার মাথায় গুঞ্জরিত ছিল। সেই মুহূর্ত যখন তারা রায়নের সামনে হাত জোড়েছিলেন, তার হৃদয়ে দাগ হয়ে গেছে। কিছু মুহূর্ত পর দরজা ধীরে খুলে গেল। রায়ন ঢুকল। সে সব সময়ের মতো বিশ্বাস ভরা পায়ে চলতে চলতে এলো, কিন্তু আজ সেই বিশ্বাসে এক অচেনা স্বস্তি ছিল। সে দরজা বন্ধ করল এবং কিছুক্ষণ এমন দাঁড়িয়ে রইল যেন নিজের জয় অনুভব করছে। তারপর ধীরে বলল যে তোর নিজের শহরের সাথে এক ছাদের নিচে দাঁড়ানো কেমন লাগছে। তার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ছিল, কিন্তু চোখে ক্লান্তি লুকানো ছিল। অভিক চোখ নিচু করে বসে রইল। কিছু মুহূর্ত পর সে বলল যে আপনি এমন কেন করলেন? সে আপনার জন্য এক অচেনা ছিল এখনও। তারপর কেন? শুধু এজন্য যে সে আপনার কথা মানেনি, বা এজন্য যে সে প্রত্যেকবার আপনাকে উত্তর দিয়েছে? রায়ন এক পা এগিয়ে গেল। সে বলল যে না, এজন্য যে তার সেই বুদ্ধি, সেই স্বাধীনতা যা তার জিভ থেকে ঝরত, তাকে ভাঙতে ছিল। সে সবসময় অচেনার রাগ আলাপত না। আজ সেই অচেনাই তার শহর। এখন দেখা যাক তার জিদ কোথায় যায়। সে বিছানার কাছে এলো, থেমে তার দোপাট্টার কিনারে হাত রাখল। সে বলল যে আজ তার সব জিদ শেষ করে দেবে। তার চোখ নিচু করে দেবে। অভির চমকালো, কিন্তু দোপাট্টা টানার পরিবর্তে ধীরে বলল যে রায়ন কুরাইশি, যদি আজ সে তার অস্তিত্ব স্পর্শ করে, তাহলে মনে রাখবেন সকালে এই ঘর থেকে তার কফনের শোভাযাত্রা বেরোবে। সেই মুহূর্ত হাওয়ায় জমে গেল। রায়নের হাত থেমে গেল। সে থেমে গেল যেন তার কথা ভিতর পর্যন্ত ধাক্কা দিয়েছে। অভির কাঁদতে কাঁদতে বলল যে সে নিজের জীবন নিজের নিয়ম অনুসারে কাটিয়েছে। সে কখনো কারো সামনে মাথা নিচু করেনি এবং আজও করবে না, ছাড়া সেই সত্যের যে তাকে সৃষ্টি করেছে। যদি আজ সে তার রূহ পদদলিত করার চেষ্টা করে, তাহলে বুঝে নিন সে মরে যাবে, কিন্তু তার সামনে ঝুঁকবে না। রায়ন নীরবে দাঁড়িয়ে রইল। তার মুখে অনেক রং পার হয়ে গেল, রাগ, বিভ্রান্তি এবং শেষে অদ্ভুত নীরবতা। তার চোখে সেই পুরানো ঝলক আর রইল না। সে গভীর শ্বাস নিল, হাত পিছিয়ে নিল এবং ধীরে বলল যে তাকে মনে হয় সে শুধু এতটাই জালিম। তার স্বরে তাচ্ছিল্য নয়, ক্লান্তি ছিল। অভির কিছু বলল না, শুধু চোখ থেকে পড়া অশ্রু গালে বয়ে গেল। রায়ন চোখ ঘুরাল এবং দুপা পিছিয়ে গেল। সে বলল যে সে জিতে গেছে, যেমন সবসময় জিতে। সে ঘুরল, দরজা পর্যন্ত গেল, কিন্তু থেমে গেল। সে বলল যে জানো, তার অস্বীকারেও অদ্ভুত শক্তি আছে। শায়দ এজন্যই তার থেকে ঘৃণা করতে পারিনি, শুধু বুঝতে পারিনি। এটা বলে সে দরজা খুলে বাইরে চলে গেল, জিতেও হারা। ঘরে কিছু মুহূর্তের জন্য পুরো নীরবতা ছড়িয়ে পড়ল। মোমবাতির আলো তার মুখে পড়তে অশ্রু মুক্তর মতো চকচক করছিল। সে দোপাট্টার পাল্লু থেকে অশ্রু মুছল, তারপর মাথা তুলে আকাশের দিকে তাকাল। সে বলল যে আল্লাহ, যদি ধৈর্যের পরীক্ষা এটাই, তাহলে তাকে সবসময় শক্তিশালী রাখুন। বাইরে ঠান্ডা হাওয়া তীব্র হয়ে উঠল, যেন আকাশও সেই রাতের নিষ্ঠুরতায় তার সাথে কাঁদছিল। সময় দ্রুত কাটছিল। দুদিন পর ঘরে অদ্ভুত টান ছিল। পর্দা হালকা হাওয়ায় কাঁপছিল, কিন্তু ভিতরের হাওয়া যেন জমে গিয়েছে, যেন সেখানে শ্বাস নেওয়া থেমে গিয়েছে। অভির বারান্দায় দাঁড়িয়ে কনুই দিয়ে রেলিং ধরে চুপচাপ নিচে বাগানে ছড়ানো ফুল দেখছিল, বা শায়দ নিজের ধ্বংস হওয়া স্বপ্ন দেখছিল। দুদিন কেটে গেছে, কিন্তু হৃদয়ে চুইয়ে যাওয়া অনুভূতি তাজা ছিল। কিছু মুহূর্ত পর দরজা এক ঝটকায় খুলে গেল। রায়ন ভিতরে ঢুকল। পায়ের শব্দ ভারী ছিল। সে সোজা বারান্দার দিকে এগোল এবং কঠোরতায় বলল যে এখানে কি করছে। অভির ধীরে ঘুরল, চোখে ঘুম ছিল না। সে বলল যে নিজের ধ্বংসের তামাশা দেখছে। এখান থেকেই তুমি তাকে দেখেছিলে না, যখন সে ডান দিকে বসে বই পড়ছিল? শুধু এখন দেখছে যে তোমার নজর একটা মেয়েকে কোন পরিণামে পৌঁছে দিয়েছে। রায়নের চোয়াল শক্ত হয়ে গেল। সে বলল যে তাকে মজা লাগে প্রত্যেক কথায় বিষ মিশিয়ে বলার।
সে তার থেকে শুধু জিজ্ঞাসা করেছে যে এখানে কি করছে, এতে কোনো অপরাধ কি? অভির তাচ্ছিল্যে হাসল। সে বলল যে বলে দিলাম না, ধ্বংসের তামাশা দেখছে, এবং তার সামনে এত নিরীহ হয়েও না। তাকে এবং তার খেলা সে জানে, যা সে করেছে তাকে সে কখনো ক্ষমা করতে পারবে না। রায়ন এগিয়ে গেল। সে বলল যে তার বলার উপর সে তার কাছে যায়নি, তার সম্মানের সম্মান করেছে, তার অহংকার ভাঙেনি। তবুও তার এই আচরণ, এ তো অহংকার কি মনে করে নিজকে? সে তার সামনে কিছুই নয়। অভির তরক করে উত্তর দিল। সে বলল যে একটা কথা সবসময় মনে রাখুন রায়ন কুরেশি, যদি একটা পিঁপড়ের ঝাঁক হাতির সুরে ঢুকে যায় তাহলে সেই হাতিকে শেষ করে দেয়। তাই ভালো হবে তার থেকে দূরে থাকুন, নয়তো তার এই অহংকার সব জমিনে মিশে যাবে। রায়নের মুখ রাগে লাল হয়ে উঠল। সে দ্রুত এগিয়ে গেল এবং তার বাহু ধরে ফেলল। সে বলল যে সে তাকে রাগ কেন দিচ্ছে, সবসময় চুইয়ে যাওয়া কথা কেন বলে, এমন কোনো গুনাহ করেছে সে? অভির ঝটকা দিয়ে বাহু ছাড়াতে ছাড়াতে বলল যে হ্যাঁ, গুনাহ কি করেছে সে? একটা এমন মেয়ের জীবন ধ্বংস করেছে যে তাকে কখনো বদদুয়া পর্যন্ত দেয়নি। সে জোর করে এক সম্পর্ক চাপিয়ে দিয়েছে যাতে সম্মান নেই, শুধু তার অহংকার আছে। তাকে মনে হয় যে এক নিকাহের কাগজে সে কারো রুহের মালিক হয়ে গেছে। না রায়ন কুরেশি, সে কখনো কারো মালিক হতে পারবে না। সে তো নিজের নারীর গোলাম। রায়নের চোখে চমক এখন চিঙ্গারি হয়ে জ্বলে উঠল। সে বলল যে বাস কর নিজের বকবক, সে নিজের মর্যাদা ভুলে গেছে। সে তাকে সম্মান দিয়েছে, ঘর দিয়েছে, নাম দিয়েছে, এবং সে জিভ লম্বা করে উঠেছে। অভির হাসল, কিন্তু সেই হাসি বিষ ভরা ছিল। সে বলল যে সম্মান যা সে করেছে তাকে সম্মান বলে না, সেটা সওদা। এক বাবার দুর্বল মুহূর্ত এবং এক মেয়ের স্বপ্নের সওদা। তার সম্পদ, তার শক্তি, সব অসততা। যখন মানবতা শেষ হয়ে যায়, সে পুরুষ নয়, এক অহংকারী খেলনা, যাকে ক্ষমতার নেশা চড়েছে। নারায়ণ কিছু মুহূর্ত তার চোখে ঘুরে দেখল, তারপর রাগে সে হাতে রাখা জিনিসে মারল। শব্দ গুঞ্জরিত হল। সে বলল যে তার সাথে কথা বলা বৃথা, সে নারী নয়, এক জিদ্দি পাথর। অভির বলল, এবং সে পুরুষ নয়, এক কাপুরুষ, যে নারীকে নিচু দেখিয়ে নিজেকে শক্তিশালী মনে করে। নারায়ণ ঘুরে তাকে দেখল, তারপর দরজার দিকে এগোল। দরজা জোরে বন্ধ হল। গুঞ্জন অনেকক্ষণ ছড়িয়ে রইল। অভির বারান্দার সাহায্যে ঢলে পড়ল। চোখ থেকে অশ্রু বয়ে গেল, হেঁচকি বেঁধে গিয়েছিল। সে বলল যে সে চায়নি এসব, শুধু শান্তি চেয়েছিল, এবং সে সেটাও ছিনিয়ে নিয়েছে। চাঁদনি বারান্দায় ছড়ানো ছিল, কিন্তু তার চোখের অন্ধকার সব আলো গিলে নিয়েছে। সময় আরও দ্রুত কাটছিল। পুরো মাস নিজের গতি অনুসারে কেটে গেল। রাতের কালি চারপাশে ছড়িয়ে পড়েছে। ঘরে হালকা আলো ছড়ানো। এক কোণে জ্বলা মোমবাতি দেয়ালে লম্বা ছায়া তৈরি করছিল। হাওয়ায় দুঃখ মিশেছিল। অভির কোণে মেঝেতে বসেছিল, মুখ উভয় হাতে লুকানো, কাঁধ হালকা কাঁপছিল। ফুপিয়ে কান্নার হালকা শব্দ ঘরের নীরবতা কাটছিল। দরজা ধীরে খুলে গেল। নারায়ণ ভিতরে ঢুকল। কিছু মুহূর্ত দরজার কাছে দাঁড়িয়ে তাকে দেখতে থাকল। তার মুখে সেই কঠোরতা ছিল না যা সবসময় থাকত, শুধু অনুতাপ এবং ক্লান্তি ছিল। তারপর সে ধীরে পায়ে চলতে তার সমান এসে বসে গেল। অভির তার উপস্থিতি অনুভব করল, তাহলে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করল, কিন্তু সে নীরবতায় তার কবজি ধরে ফেলল। অভির বলল যে ছেড়ে দিন তার হাত। চোখ লাল ছিল, স্বর ভাঙছিল। নারায়ণ ধীরে বলল যে শুধু একবার তার কথা শুনে নিন, তারপর চাইলে চলে যান। অভির মুহূর্তভর থেমে গেল, চোখ নিচু করল, কিন্তু হাত ছাড়াল না। তার শ্বাস ভারী ছিল, হৃদয়ে ঝড় উঠছিল। সে নীরবতায় বসে গেল। নারায়ণ চোখ নিচু করে ধীর স্বরে বলল, সে বলল যে যখন সে তাকে প্রথমবার দেখেছে তাহলে সে প্রাসাদের বাগে বসেছিল, চুপচাপ কোনো বইয়ে ডুবে। জানো, সেই দিন তাকে প্রথমবার মনে হয়েছে যে হৃদয়ও ধুকধুক করতে পারে। তাকে দেখে হৃদয় এত জোরে ধুকধুক করেছে যে নিজের উপর কাবু রাখতে পারেনি। সে হালকা হাসল, কিন্তু মুখে দুঃখ স্পষ্ট ছিল। সে বলল যে তাকে প্রথম নজরের এশক হয়ে গিয়েছে। অভির শায়দ এই শব্দগুলো তাকে বানোয়াট লাগে, কিন্তু এটা সত্য। অভির চুপচাপ তার কথা শুনতে থাকল। চোখ থেকে বয়ে যাওয়া অশ্রু থামছিল না। রায়নের স্বর ভরে এলো। সে বলল যে তার কাছে কোনো সম্পর্ক নেই, না মা, না বাবা, না বোন, ভাই।
এখানে যে কয়েকজন লোক আছে, এহসান, আমির, করমদিন, এরাই তার পরিবার। সে সবসময় তাদের মর্যাদা করেছে, কখনো কাউকে সত্যায়িত করেনি। কিন্তু জানি না কেন তার সাথে সে নিজেকে হারিয়ে ফেলেছে। তার সামনে প্রত্যেক মুহূর্ত জটিল হয়ে উঠত, শায়দ তাকে দেখানোর জন্য যে সে শক্তিশালী, কিন্তু আসলে সে তার থেকে প্রভাবিত ছিল, তার জিদ থেকে, তার সত্য থেকে, তার সাহস থেকে। রায়ন থামা ছাড়া বলতে থাকল। সে বলল যে তার ইচ্ছা ছিল যে কখনো কোনো ধনী মেয়ের সাথে বিয়ে করবে না, চেয়েছিল যে কোনো গরিব হোক, বিয়ে ভালোবাসা করা, কারণ সে শুনেছে যে ভালোবাসা গরিবিতে সত্যি হয়, সম্পদে নয়। কিন্তু যখন সে সামনে এলো তাহলে মনে হলো সে সেই সত্য, কিন্তু সে সেই সত্য চিনতে পারেনি, তাকে আঘাত করে দিয়েছে। অভির ধীরে মাথা তুলল, চোখে আর্দ্রতা ছিল কিন্তু স্বর কঠিন। সে জিজ্ঞাসা করল যে তারপর কেন করেছে সে এমন, তাকে এত অধিকার কে দিয়েছে যে কারো জীবন ধ্বংস করে দেয়। সে তাকে জোর করে এই সম্পর্কে বেঁধেছে, তার রাজি ছাড়া তাকে মনে হয়েছে এটা ভালোবাসা। রায়ন গভীর শ্বাস নিল। সে বলল যে না, সেটা ভালোবাসা ছিল না, সেটা জিদ ছিল, পাগলামি ছিল। সে তাকে নিজের সামনে ঝুঁকাতে চেয়েছিল, কিন্তু যখন সে সেই রাতে বলেছে যে যদি সে তাকে স্পর্শ করে তাহলে সে নিজের জান নিয়ে নেবে, আল্লাহর কসম, সেই মুহূর্ত তার হৃদয় কেঁপে উঠেছে। মনে হয়েছে যদি তার কিছু হয় তাহলে সেও শেষ হয়ে যাবে। তাই সে থেমে গিয়েছে, তাকে হাত লাগায়নি, নিজেকে পিছিয়ে নিয়েছে। কিন্তু শায়দ অনেক দেরি হয়ে গিয়েছে। রায়ন মাথা নিচু করে বলল। সে বলল যে সে ক্ষমা চায়, অভির থেকে, তার বাবা থেকে, তার অস্তিত্ব থেকে। যদি সম্ভব হয় তাহলে তাকে ক্ষমা করে দিন। আজ রায়ন কুরাইশি তার অশ্রুর সামনে অসহায় হয়ে গেছে। সবসময় তাকে লড়তে দেখেছে, কিন্তু আজ তার অশ্রু তার হৃদয় নাড়িয়ে দিয়েছে। ঘরে কিছুক্ষণ নীরবতা ছড়িয়ে পড়ল। অভিরের ঠোঁট কাঁপল। সে বলল যে সে তার বিশ্বাস ভেঙেছে, তার শান্তি ছিনিয়ে নিয়েছে, কিন্তু সে থেমে যা প্রমাণ করেছে সেটা মানবতা ছিল। শায়দ এটাই কারণ যে হৃদয় পুরোপুরি ঘৃণা করতে পারেনি। কিন্তু একটা প্রতিশ্রুতি চাই তার থেকে। রায়ন জিজ্ঞাসা করল যে কী প্রতিশ্রুতি। অভির বলল যে সে কখনো কারো সাথে জোর করে করবে না। যে মেয়ে হোক, চাকর হোক বা তার চেয়ে দুর্বল কোনো মানুষ, সে নিজের শক্তি মানবতার জন্য ব্যবহার করবে, জুলুমের জন্য নয়। নারায়ণ গভীর শ্বাস নিল, তার চোখে দেখে বলল যে সে প্রতিশ্রুতি করে। অভির কখনো না, সে তাকে আয়না দেখিয়ে দিয়েছে। তার স্বরে প্রথমবার নরমতা ছিল। সে ধীরে তার কাছে এলো। সে জিজ্ঞাসা করল যে সে তাকে ক্ষমা করে দেবে। অভির হেঁচকির মাঝে মাথা নাড়ল। সে বলল যে শায়দ পুরোপুরি না, কিন্তু চেষ্টা করবে, কারণ মাঝে মাঝে ক্ষমা করা নিজেকে মুক্ত করার জন্য জরুরি হয়। নারায়ণের ঠোঁট কাঁপল। সে ধীরে ঝুঁকে তার অশ্রু মুছতে লাগল। সে এক মুহূর্ত বিরোধ করল, তারপর নিজেকে ঢিলা ছেড়ে দিল। নারায়ণ তাকে নিজের বুকে টেনে নিল। যদি সে ঝুঁকছিল তাহলে সে নিজের অহংকার দেখানো জরুরি মনে করল না। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। বাইরে চাঁদ নিজের আলোয় পুরো উঠোন ভরছিল, যেন প্রকৃতিও বলছে যে আঘাত সারতে সময় লাগে, কিন্তু যখন সত্য বলা হয় তাহলে অন্ধকারও নরম হয়ে যায়। ধীরে ধীরে সময় কেটে গেল। নারায়ণ এবং অভিরের মাঝের দূরত্ব কমতে লাগল। নারায়ণ নিজের ভুলের অনুভূতি করে ফেলেছে। সে বুঝে গিয়েছে যে জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। সে অভিরকে পুরো সম্মান দিতে শুরু করল, তার সিদ্ধান্তের মর্যাদা করত, তার মত জিজ্ঞাসা করত। ধীরে ধীরে অভিরের হৃদয়ও গলতে লাগল। সে বুঝে গিয়েছে যে নারায়ণ আসলে খারাপ ছিল না, শুধু তাকে ভালোবাসার বোঝা ছিল না, অহংকারে অন্ধ ছিল। কিন্তু এখন সে বদলাচ্ছে। কয়েক মাস কেটে গেল। প্রাসাদে খুশি ফিরে এলো। নারায়ণ এবং অভিরের মাঝে এক সুন্দর সম্পর্ক তৈরি হতে লাগল। সে একে অপরকে বুঝতে লাগল। নারায়ণ নিজের রাজ্যেও পরিবর্তন করল, গরিবদের সাহায্য করতে লাগল, সবার সাথে সম্মান করে পেশ আসতে লাগল। এহসান সাহেবকে নিজের মেয়ের খুশি দেখে অনেক স্বস্তি মিলল। তাদের মনে হলো যে শায়দ আল্লাহ তাদের মেয়েকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। একদিন নারায়ণ অভিরকে বলল যে সে তার সবচেয়ে বড় নেয়ামত। সে তাকে জীবন শিখিয়েছে, মানবতা শিখিয়েছে, ভালোবাসার আসল মানে বুঝিয়েছে। অভির হাসল। সে বলল যে এবং সে তাকে শিখিয়েছে যে শক্তিতে নয়, নরমতায় আসল শক্তি হয়, অহংকারে নয়, বিনয়ে আসল সম্মান হয়। উভয়ে একে অপরকে দেখল। চোখে এখন ভালোবাসা ছিল, সম্মান ছিল, বিশ্বাস ছিল। প্রাসাদের বাগানে ফুল ফুটে উঠল, চারপাশে সুগন্ধ ছড়িয়ে পড়ল, যেন প্রকৃতিও খুশি যে দুজন জিদ্দি মানুষ অবশেষে ভালোবাসা বুঝে নিয়েছে। নারায়ণ এখন রাজ্যের এক ভালো রাজা হয়ে গেল। সবার খেয়াল রাখত, সবার সাহায্য করত, এবং অভির তার সাথে রাজ্যের সেবা করত। গরিব মেয়েদের পড়াত, তাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করত।
এবং এভাবেই কুরাইশি রাজ্যের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হল। নারায়ণ আর অভিরের ভালোবাসা দিন দিন গভীর হতে লাগল। নারায়ণ তার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একজন আদর্শ শাসক হয়ে উঠল। সে রাজ্যের প্রত্যেক প্রজার কথা শুনত, তাদের সমস্যা সমাধান করত। অভির তার পাশে থেকে রাজ্যের মহিলাদের শিক্ষা এবং স্বনির্ভরতার জন্য কাজ করতে লাগল। সে একটা স্কুল খুলল যেখানে গরিব পরিবারের মেয়েরা বিনা পয়সায় পড়তে পারত। সেখানে সে তাদের শুধু বইয়ের জ্ঞান নয়, নিজের পায়ে দাঁড়ানোর সাহসও শেখাত। কয়েক বছর কেটে গেল। এক সকালে প্রাসাদের বাগানে নারায়ণ আর অভির হাঁটছিল। সূর্যের প্রথম আলো ফুলের পাপড়িতে পড়ে চকচক করছিল। নারায়ণ অভিরের হাত ধরে ধীরে বলল, তুমি না এলে আমার জীবন এত খালি থেকে যেত। তোমার জিত, তোমার সাহস, তোমার সত্য এসবই আমাকে নতুন করে বানিয়েছে। অভির হাসল। তার চোখে সেই পুরানো দৃঢ়তা এখনও ছিল, কিন্তু তার সাথে মিশে গিয়েছে এক গভীর ভালোবাসা। সে বলল, আর তুমি আমাকে শিখিয়েছ যে ভালোবাসা কখনো জোর করে আসে না, সে নিজে থেকে আসে, যখন দুজন মানুষ একে অপরকে সম্মান করে। তারপর একদিন রাজ্যে বড় উৎসব হল। সবাই জড়ো হয়েছে। নারায়ণ আর অভির মঞ্চে দাঁড়িয়ে প্রজাদের সামনে হাতে হাত রেখে দাঁড়াল। নারায়ণ বলল, আমার এই রাজ্যের সবচেয়ে বড় সম্পদ আমার রানী অভির। সে আমাকে শিখিয়েছে যে সত্যিকারের রাজত্ব ঘমণ্ডে নয়, মানুষের হৃদয় জয় করাতে। প্রজারা করতালি দিয়ে উঠল। এহসান সাহেব দূর থেকে দেখছিলেন। তাদের চোখে অশ্রু আর হাসি মিশে গিয়েছে। তারা মনে মনে বললেন, আল্লাহ, তুমি আমার বেটির জীবনকে এত সুন্দর করে দিয়েছ। এবং এভাবেই সুখের সাথে তাদের জীবন কাটতে লাগল। নারায়ণ আর অভিরের ভালোবাসার গল্প রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়ল। লোকেরা বলতো যে এক জিদ্দি মেয়ে আর এক ঘমণ্ডী রাজার মিলনে কিভাবে এক অপূর্ব ভালোবাসা জন্ম নিল, আর সেই ভালোবাসা শুধু তাদের নয়, পুরো রাজ্যকে আলোকিত করে রাখল।